আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সাক্ষ্য দিয়ে হাসিনা সহ 4 জনের ফাঁসি চাইলেন নিউরোসায়েন্সের সহযোগী অধ্যাপক। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে শেখ হাসিনা সহ 4 জনের ফাঁসি চেয়েছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। বুধবার 20 আগস্ট সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন তিনি। দ্য প্রিন্টের অনুসন্ধান। ভারতে যেভাবে সময় কাটছে পলাতক আওয়ামী লীগ নেতাদের। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেখানে তারা টাক মাথায় চুল লাগানো, জিমে ব্যায়াম করাসহ বিভিন্নভাবে সময় পার করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। বুধবার 20 আগস্ট দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ভোমরা স্থলবন্দর দিয়ে 3 দিনে 2000 টন পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে 5 টাকা। ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, চলতি বছরের 27 মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। মূলত বাণিজ্য মন্ত্রণালয় আইপি না দেওয়ায় এতদিন বন্ধ ছিল। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস বলেছেন, যে কোনো পরিস্থিতিতেই হোক এবং যতই চ্যালেঞ্জিং হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে শেখ হাসিনা সহ 4 জনের ফাঁসি চেয়েছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। বুধবার 20 আগস্ট সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন তিনি। সাক্ষ্যদানকালে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আন্দোলন চলাকালীন যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিল আন্দোলনকারীরা, তখন ডিবি তাদের রিলিজ দিতে মানা করে। সেই সঙ্গে ডিবি হাসপাতালে আরও বলে যায়, নতুন করে যেন গুলিবিদ্ধ কোনো আন্দোলনকারীকে ভর্তি না করানো হয়। এসব অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফাঁসি চান এই চিকিৎসক। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেখানে তারা টাক মাথায় চুল লাগানো, জিমে ব্যায়াম করাসহ বিভিন্নভাবে সময় পার করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ওইসব নেতাদের অনেকেই এখন কলকাতায় নিউ টাউন এলাকায় অবস্থান করছেন। সেখানে তারা বাসা ভাড়া করে বসবাস করছেন, কেউ কেউ আবার আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। প্রতিবেদন অনুযায়ী পলাতক নেতারা সাধারণ মানুষের চোখে না পড়ার চেষ্টা করছেন, খুব একটা বাইরে বের হন না। বাসায় থেকেই তারা দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন। কেউ কেউ সময় দিচ্ছেন শরীরচর্চায়, আবার কেউ স্বাস্থ্য পরীক্ষায় ব্যস্ত। রান্নার কাজটিও মাঝে মাঝে নিজেদেরই করতে হচ্ছে। নিরাপত্তার স্বার্থে অনেকেই তাদের অবস্থান গোপন রাখছেন, তবে বেশিরভাগই থাকছেন পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায়। এলাকাটি বেছে নেওয়ার পেছনে আছে কয়েকটি কারণ: প্রশস্ত রাস্তাঘাট, তুলনামূলক সাশ্রয় বাসাভাড়া, আধুনিক ফিটনেস সেন্টার, ভালো চিকিৎসা সুবিধা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থান। দ্য প্রিন্ট দাবি করেছে, তারা শেখ হাসিনার সরকারের একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মোহাম্মদ এ আরাফাত দ্য প্রিন্টকে বলেছেন, এখন তার জীবনে কোনো নির্দিষ্ট ঘুম বা বিশ্রামের সময় নেই। প্রতিটি দিন শুধু কাজেই কেটে যাচ্ছে। তার ভাষায়, মাঝে মাঝে সূর্যোদয় আর সূর্যাস্তের পার্থক্য বুঝে উঠতে পারি না। 2024 সালের অক্টোবর মাসে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। সেই সময় কলকাতার নিক্কো পার্কে তাকে দেখা গেলে মুহূর্তেই খবরটি ভাইরাল হয়। সাধারণ মানুষ বিস্মিত হয়ে পড়ে, কিভাবে তিনি দেশ ত্যাগ করলেন অথচ কেউ জানল না। এ নিয়ে দেশীয় প্রশাসন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক শাহ আলম জানান, ইমিগ্রেশন রেকর্ডে কামালের বিদেশ যাত্রার কোনো প্রমাণ নেই।
নিউটাউনে অবস্থানরত আওয়ামী লীগের এক সাবেক এমপি দ্য প্রিন্টকে জানান, কামাল এখন সেখানকার একটি অ্যাপার্টমেন্টে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকছেন। তার দলীয় সহকর্মীরা নিয়মিত তার সঙ্গে দেখা করেন। তিনি দিল্লিতেও যান বৈঠকে অংশ নিতে এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে। কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি 2024 সালের সেপ্টেম্বরে ঢাকায় গ্রেফতার হন। ওই সাবেক এমপি আরও বলেন, কামাল এখন দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার দায়িত্বে আছেন। নেতাদের বারবার বলছেন তারা এখানে বিশ্রাম নিতে আসেননি, এসেছেন টিকে থাকতে ও ভবিষ্যতের রাজনীতির জন্য প্রস্তুত হতে। দ্য প্রিন্ট আরও জানিয়েছে, পলাতক আওয়ামী লীগের নেতারা কেউ কেউ এখন একটি গোপন পার্টি অফিস চালাচ্ছেন বলে গুজব ছড়ালেও নিউটাউনে অবস্থানরত এক সাবেক এমপি বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, তারা একটি নির্দিষ্ট জায়গায় বসেন বটে, কিন্তু সেটিকে অফিস বলা ঠিক হবে না। ওই জায়গাটিকে তারা শুধু দলীয় মিলন কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। কক্সবাজারের এক সাবেক এমপি দ্য প্রিন্টকে জানান, তার প্রতিদিনের রুটিন এখন অনেকটা নির্দিষ্ট ছন্দে বাঁধা। তিনি সকালবেলা উঠে ফজরের নামাজ পড়েন, এরপর রুমমেটের সঙ্গে স্থানীয় জিমে যান। একজন ভারোত্তোলন করেন, আরেকজন পিলাটেস ক্লাসে ভর্তি হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। বুধবার 20 আগস্ট দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের 2018-19 সেশনের তানভীর বাড়ি হামিমকে মনোনয়ন দিয়েছে। এছাড়া এজিএস পদে বিজয় 71 হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদি মায়েতকে মনোনয়ন দিয়েছে। 28টি পদের মধ্যে 27টি পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে আহত সানজিলা আহমেদ তনভীর সম্মানে ছাত্রদল এই পদে কোনো প্রার্থী না দিয়ে তাকে সমর্থন নেবে বলে জানান রাকিবুল ইসলাম রাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 4 মাস 20 দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। গেল 3 দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে 2000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এরই প্রভাব পড়েছে বাজারে। পেঁয়াজ কেজিতে 5 টাকা পর্যন্ত দাম কমেছে। ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, চলতি বছরের 27 মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। মূলত বাণিজ্য মন্ত্রণালয় আইপি না দেওয়ায় এতদিন বন্ধ ছিল। গেল 17 আগস্ট থেকে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। গত 3 দিনে 75টি ট্রাকে 2283 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ধীরে ধীরে এর পরিমাণ আরও বাড়বে। এদিকে আমদানি শুরুর পরই প্রভাব পড়তে শুরু করেছে দেশীয় বাজারে। সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজারে পেঁয়াজ প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা দাম কমেছে। দেশি পেঁয়াজ এখন বাজারে পাইকারিতে বিক্রি হয়েছে প্রতি কেজি 64 থেকে 67 টাকা। 3 দিন আগে বিক্রি হয়েছিল 72-74 টাকায়। খুচরা বাজারে বিক্রি হয়েছিল 78-80 টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে 70-72 টাকা। ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়। সাতক্ষীরা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানির পরে প্রভাব পড়েছে বাজারে। প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা দাম কমেছে। দেশি পেঁয়াজ যদি 60 টাকার নিচে দাম চলে আসে, তখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। সেদিকেও খেয়াল রাখতে হবে। এছাড়া ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে যেগুলো আমদানি হয়েছে, তার সিংহভাগ চলে গেছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন, যে কোনো পরিস্থিতিতেই হোক এবং যতই চ্যালেঞ্জিং হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। বুধবার 20 আগস্ট সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির নিমিত্ত যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজ একত্রিত হয়েছি। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলার কারণ হল, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনের জন্য দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ অপরিহার্য। যদি দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলা না যায়, তবে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় উন্নয়ন কোনো কিছুরই যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না। তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দ্রুত বিস্তার লাভ করছে।
বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং সীমিত এলাকায় বিপুল জনগোষ্ঠীর বসবাসের কারণে পরিস্থিতি এখানে আরও জটিল। তাই এ বিষয়টি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসাবে বিবেচিত হচ্ছে, যা শুধু স্বাস্থ্য খাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের সামগ্রিক অর্থনীতি, সামাজিক সুরক্ষা এবং টেকসই উন্নয়নের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ড. মোহাম্মদ ইউনুস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১% পেছনে অসংক্রামক রোগ দায়ী। এর মধ্যে ৫১% মৃত্যু ঘটে ৭০ বছরের নিচে বয়সীদের মধ্যে, যা অকাল মৃত্যু হিসাবে বিবেচিত। তিনি আরও জানান, দেশে ব্যক্তিগত চিকিৎসা ব্যয়ের হার ৬৯%, যার বড় একটি অংশ অসংক্রামক রোগ মোকাবিলায় ব্যয় হয়। তিনি বলেন, অসংক্রামক রোগে আক্রান্ত হলে মানুষ বাধ্য হয় উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে। বিশেষ করে কারুর ক্যান্সার হলে পরিবারকে আর্থিক সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করতে হয় এবং প্রায়ই তারা সহায়হীন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে বিদেশে অতি ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হয়, ফলে বিপুল অঙ্কের অর্থ দেশের বাইরে চলে যায়। প্রধান উপদেষ্টা আরও বলেন, অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থা যেমন উন্নত করা প্রয়োজন, তেমনি এসব রোগের প্রকোপ কমাতে বা প্রতিরোধ করতে উপযুক্ত জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এ কাজ সম্ভব নয়। এজন্য সব মন্ত্রণালয়ের সমন্বিত সহযোগিতা দরকার। খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার, গণপূর্ত সহ প্রতিটি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটি খাত থেকেই প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং নিবিড় উদ্যোগ। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলিকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের করণীয় নির্ধারণ করা হয়েছে।